এশার মুখে এমন বাজে গালি শুনে মেহেরাজ থতমত খেয়ে যায়। মানে মেয়ে মানুষ এত গালাগালি কিভাবে করে? কিভাবে এমন কথা মুখ দিয়ে বের হয়? মেহেরাজ এশার থুতনি আলতো করে চেপে ধরে বলে, এশার বাচ্চা, এত গালাগালি করিস না, নয়তো দাঁত ফেলে দিব। এশা উল্টো দাঁত চেপে বলে, বিছানা থেকে নেমে যা, নয়তো উষ্টা মেরে মাটিতে ফেলে দিব। মেহেরাজ আর কিছু না বলেই চুপচাপ উঠে যায়, গিয়ে সোফায় শুয়ে পড়ে। এশার গালাগালি শুনে তার ঘুম চলে আসছে। মেহেরুব গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক মনক্ষুণ্ণ অবস্থা নিয়ে ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। ঘুম আসছিল না, মনও অস্থির। ছাদে ওঠার পর তার চোখে পড়ে নুরি। আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একা, যেন তার সব ভাবনা শূন্যে উড়ে যাচ্ছে। মেহেরুব অবচেতনভাবেই হেঁটে এসে হালকা ঘাবড়ে গেছে নুরিকে দেখে। তবে ঠিক যেন কিছু একটা অনুভব করে নুরির সামনে দাঁড়িয়ে রাগ তো অনুভব হলো না, বরং এক সিলতে হাসি ফুটে উঠল মুখে। এমন সময় সে নুরির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কী রে, এত রাতে ছাদে কী করছিস? নুরি এক পলক তাকিয়ে বলল, ঘুম আসছিল না তাই। মেহেরুবের চোখ নুরির হাতে গেল। তার সাদা হাতে লাল লাল দাগ, যেন কিছু একটা হয়েছে। মেহেরুব ঘাবড়ে গিয়ে বলল, হাতে কী দাগ এগুলো? নুরি এক মুহূর্ত নিজের হাতের দিকে তাকিয়ে থেকে বলল, ও, এটা এশা আপুকে মেহেদি দিতে গিয়ে লেগে গেছে। মেহেরুব কিছুটা হালকা হয়ে বলল, আহ, তোরও তো মেহেদি দেওয়া উচিত ছিল। বাড়ির সব পিচ্ছি তো এশার সাথে মেখেছে। নুরি মলিন হেসে বলল, এশা আপু মেহেদি পড়েছে নিজের মাহারামের জন্য, আর পিচ্ছিরা পড়েছে শখের জন্য। আমার তো কিছুই নেই, তাহলে আমি কেন পড়ব? মেহেরুবের মুখ মলিন হয়ে গেল। কথাগুলো যেন মেহেরুবের অন্তরে তীক্ষ্ণ সূচের মতো বিঁধে গেল। তার কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বলল, মেহেদি কি শুধু মাহারামের জন্য পড়তে হবে? শখের জন্য কি পড়া যায় না? নুরে দীর্ঘশ্বাস ফেলিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, শখের জন্য মেহেদি পড়া আর হারাম পুরুষদের সামনে চলাফেরা করা, এটা ঠিক আমার মনে হয় না। মেহেরু এক পলক বিরতি না নিয়ে অবাক হয়ে বলল, তুই হারাম পুরুষ পেলি কোথায়? তোর গায়েরে মাহারাম শুধু বাইজান আছে, আর বাইজানের সামনে তুই তো যাসও না। নুরি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে এরপর মুখ ফিরিয়ে বলে, বাইজানের সামনে যাই না, কিন্তু আপনার সামনে তো যাই। মেহেরুব কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, তাহলে তুই আমায় কোনোভাবে তোর জন্য হারাম বলছিস? নুরি মলিন হাসি দিয়ে বলে, আর বলবো কেন? আপনি তো আমার জন্য হারাম চাচাতো ভাই হন, আপনি আমার কাছে হারাম তো হবেনই। মেহেরুবের শরীর রাগে টান দিয়ে উঠল। মনে হচ্ছিল সে এই মুহূর্তে নিজের পুরোটা হারাতে চলেছে। নূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেশ বুঝতে পারে মেহেরুব ভাই ক্ষেপে গেছে তার এই কথাতে। নূরে চলে যাচ্ছিল, তবে মেহেরুব তাকে থামিয়ে দেয়। সে একটানে নূরের বাহু ধরে দাঁত চেপে বলে, তোর সাহস হলো কি করে রে আমাকে হারাম বলার? তোর এত বড় কলিজা হয় কি করে? নুরি বেশ ঘাবড়ে গেল, তবুও মেহেরুবের দিকে তাকিয়ে বলল, দেখুন মেহেরুব ভাই, সত্যিটা আমি জানি, আর আপনিও জানেন, তাই এত রাগ করার কিছু নেই। মেহেরুব দাঁত চেপে বলল, সত্যিটা কি? নুরি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে হতভম্ব হয়ে মেহেরুবের দিকে তাকায়। কেন যে সে এমন করছে? অবশেষে মেহেরুবের প্রশ্নের সম্মুখীন হয়ে সে কাঁপতে কাঁপতে বলল, সত্যি এটাই যে আপনি আমার মাহরাম, আপনার অধীনে আমি, তবে শুধু নামে মাত্র। মেহেরুব কাঠ গলায় বলল, নামে হই আর কাজে হই, আমি তোর মাহরাম, আমি তোর জন্য হালাল। আর যদি কোনো দিন আমায় হারাম বলবি তো দেখে নিস তোর কী অবস্থা করি আমি। নুরির মনটা ভারী হয়ে গেছে। এতদিন তার সাথে কোনো সঠিক সম্পর্ক তৈরি হয়নি, আর আজ মেহেরুব তাকে এমনভাবে অধিকার দেখাচ্ছে। সারা জীবনের যজ্ঞে যন্ত্রণায় দিন কাটিয়েছে, আর আজ তাকে হালাল বলা হচ্ছে। নুরির চোখে এক কালো মেঘে ঢেকে গেল সব কিছু। নুরি মলিন গলায় বলল, আপনি অহেতুক অধিকার কেন দেখাচ্ছেন আমার উপর? সত্যিকারে তো আমাদের কোনো সম্পর্কই নেই। মেহেরুব একটুও না সাজিয়ে বলল, কেন নেই? আমাদের সম্পর্ক তো আছে। নুরি অবাক হয়ে প্রশ্ন করল, কী সম্পর্ক? মেহেরুব কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, একটা পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমি সেই সম্পর্ককে মূল্য দেই না। নুরি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যে সম্পর্কের মূল্য দেন না, তার ভিত্তিতে আপনি আমার উপর কেন অধিকার দেখাচ্ছেন? আপনি কি জানেন মেহেরুব ভাই, আপনি কি করছেন? মেহেরুব তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল, আমি সম্পর্কের মূল্য দেই আর না দেই, তবে এটা জানি, তুই শুধু আমার অধীনে, আর তোর উপর সম্পূর্ণ অধিকার রয়েছে আমার।
আর আমার উপরও তোর অধিকার রয়েছে। নুরি চমকে উঠল। এতক্ষণ তার মধ্যে কোনো অনুভূতি ছিল না, কিন্তু মেহরুবের এই কথাগুলো তাকে একেবারে স্তব্ধ করে দেয়। নুরি মৃদু গলায় বলল, মেহরুব ভাই, কী হয়েছে আপনার? এমন আজব কথা কেন বলছেন? মেহরুব হতাশ গলায় বলল, জানি না কি হচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। সব সময় তোকে দেখতে ইচ্ছে করে, তোর সাথে কথা বলতে ইচ্ছে করে। জানি না আমার কেন এমন হচ্ছে। কাজে গেলে কাজেও মন বসে না, বাড়িতে চলে আসতে মন চায়। এক পলক তোকে দেখলে সব কিছু ঠিক হয়ে যায়। জানি না, আমি ঘুমাতে গেলেও ঘুম আসে না, ভেতরটা খসখস করে। নুরি কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরুবের কথাগুলো তার শোনার মতো ছিল না, কিন্তু কিছু না বলারও ছিল না। ফজরের নামাজ শেষে মেহরাজ ঘরে প্রবেশ করে। চারপাশে একরকম নীরবতা। তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ। আমার বোন কোথায়? মেহরাজ বুঝে যায় কার কণ্ঠ। একবার পাশ ফিরে তাকায় জায়নামাজে বসে থাকা ঈশার দিকে। তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, ঘুমাচ্ছে। অথচ ঈশা তখনও জায়নামাজে বসে। মেহরাজের এই কথায় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় ওর দিকে। ঠোঁট দুটো অল্প কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু নিজেকে সামলিয়ে নেয়। তারপর উঠে এগিয়ে আসে। ওপাশ থেকে এহসানের দীর্ঘশ্বাস ভেসে আসে। কেমন আছে ও? মেহরাজ স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেয়, ভালো, নাও কথা বলো। এই বলে সে এশার দিকে ফোন এগিয়ে দেয়। ক্ষিপ্ত দৃষ্টিতে এসে আবার নিজেকে শান্ত করে ফোন হাতে নেয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর সাথে কেউ বাজে ব্যবহার করছে না তো? না ভাইজান, সব ঠিক আছে। এই কথার মাঝে হঠাৎ মেহরাজ পিছন থেকে এশার কোমর জড়িয়ে ধরে। এশার চোখ বড় বড় হয়ে যায়। ভাইয়ের সাথে কথা বলছে, কিন্তু কিছু বলতেও পারছে না। তার গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, অথচ মেহরাজ ইচ্ছে মতো ওর ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে থাকে। এশা দাঁতে দাঁত চেপে ভাইয়ের সাথে কথা চালিয়ে যায়। একসময় কোনো রকমে ফোনটা রেখে দেয়। পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, ইবলিশের ইবলিশ, আজ তোর একদিন তো আমার একদিন। কিন্তু মেহরাজ তো থামার পাত্রই নয়। নিজে দুষ্ট হাসি ঠোঁটে রেখে এগোতেই এশা রাগে পেটে পড়ে। এক পর্যায়ে ওর ফোনটা দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। ফোনটা গিয়ে ধাক্কা খায়, দেওয়ালে পড়ে যায়। মেহরাজ আবার ফোন হাতে নিয়ে দেখে ভাগ্য ভালো ফোনটা বেঁচে গেছে। তবে আত্মরা। সে রেগে গিয়ে এশার দিকে এগিয়ে এসে বলে, কি করেছো দেখো, ফোনটা পুরো শেষ করে দিলা। এশা দাঁত চেপে বলে, এই ফোনেই তো তুই আমার ছবি তুলছিলি, তাই না? তাই ভেঙে দিলাম। তুই এমন করলি কেন যখন আমি কথা বলছিলাম? মেহরাজ ঠোঁট বাঁকিয়ে বলে, ওই ছবির জন্য যদি ফোন ভাঙো, মনে রেখো, এখন থেকে দিনে 7 বার করে ওই ছবি আমি দেখব। এশা চোখ বড় করে তাচ্ছিল্য ভঙ্গিতে বলে, ফোনই তো নাই, কি দিয়ে দেখবি, মাথা দিয়ে? মেহরাজ আবার মুচকি হেসে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় রাখে। এশার হাত ধরে বসায়। ল্যাপটপটা অন করে ছবি দেখিয়ে বলে, বউ, তুমি কি আমায় বলদ ভেবেছ? এই ছবি আমি আগলে রেখেছি। তুমি সরাসরি দেখতে দিবে না তো কি হয়েছে, স্ক্রিনে দেখে নেব। এসে আবার হুড়মুড় করে ল্যাপটপ হাতে নিতে চাইলেও মেহরাজ ওর হাত চেপে ধরে। তারপর কপালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, তুমি বউ মানুষ, তোমার এই স্যাঁত করা মানায় না। তোমায় মানায় শুধু ভালোবাসা দেওয়া আর নেওয়ার। বলতে বলতেই নিজের ঠোঁট রেখে দেয় এশার গালের এক পাশ জোরে। এশার ইচ্ছে করছে কয়েকটা গালি দিতে, কিন্তু ঠোঁট থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মেহেরাজের স্পর্শে যেন অবশ হয়ে গেছে সমস্ত শরীর। ফজর নামাজ শেষে বাগানে হাঁটছে মেহনুর আর আস্তে আস্তে তেলাওয়াত করছে আপন মনে। এহসান ঘুমিয়ে আছে। নামাজ পড়ে সাধারণত ঘুমায় না সে, কিন্তু আজ বেশ ক্লান্ত লাগছে নিজেকে, তাই গায়ে এলিয়ে দিয়েছে বিছানায়। মেহিনুরকে একবার বলেছিল তার বুকে ঘুমাতে, কিন্তু মেহিনুরের তো এত প্রেম হজম হয় না। সে তো স্যাত করে উঠে বলেছিল, নিজের রহমতের বাতাস পাবেন না, সঙ্গে আমায়ও পেতে না দেওয়ার ধান্দা করছেন। এহসান আর কিছুই না বলে দীর্ঘশ্বাস ফেলে নিজের বেগম ছাড়াই ঘুমিয়ে পড়েছে। মেহিনুর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে প্রবেশ করে। গিয়ে দেখে এহসান বেদম ঘুমিয়ে তলিয়ে আছে। মেহিনুর দৃঢ় পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। তারপর ধীরে তাকিয়ে থাকে এহসানের দিকে। কত সুন্দর মনে হয় এই ঘুমন্ত এহসানকে, অথচ বাস্তবতা ভিন্ন। এই পুরুষ হাঁটতে বসতে উঠতে মানুষ খুন করে, আর এই পুরুষকে ঘুমন্ত অবস্থা কতই না নিষ্পাপ লাগে। মন চায় কিছু মুহূর্ত তাকিয়ে থাকতে, কিন্তু আবার ভেতর থেকে প্রশ্ন আসে, মেহনুর, তুমি তো ঘৃণা করো, তবে যাকে ঘৃণা করো তার প্রাণে কি করে এত মায়া দৃষ্টিপাত করো? তোমার কি লজ্জা হয় না? এই খুনির মায়ায় জড়িয়ে যেতে না হয়?
তুমি বিবেক দিয়ে ভাবো, আবেগ দিয়ে নয়। ভালোবাসলেই মানুষ মানুষ হয় না। মেহিনুরের ভিতরটা উতাল পাতাল হয়ে ওঠে। এসব ভাবতে ভাবতে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে এসে রুটি বানানোর প্রস্তুতি নেয়। মেহিনুর নাস্তা তৈরি করে ঘরে আসে। এসে দেখে এহসান এখনও ঘুমিয়ে। মেহিনুর চুপচাপে কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। এহসানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চারদিকে তাকায়, কিন্তু না, কোথাও তার বেগম সাহেব নেই। কিন্তু সে চিন্তিত হয় না। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, দেখে বোঝা যায় হয়তো গোসল করছে। এহসান কিছু সময় বিছানায় বসে থাকে আর শুধু মেহিনুরের কথা ভাবে। আপন মনে ঠোঁট কামড়ে হাসতে থাকে নির্বোধভাবে। মেহিনুর গোসল সেরে বেরিয়ে আসে, পরনে তার নীল রঙের থ্রি পিস। মেহিনুর বেরিয়ে আসতে এহসান ওর পানে তাকায়। সব সময়ের মতোই নিজের নারীর নজর কাড়া সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে এহসান। মেহিনুর এহসানকে দেখে কিছু বলে না। নিজের হাতে থাকা কাপড় নিয়ে ঘর থেকে বের হতে নেয়, উদ্দেশ্য কাপড় মেলে দেওয়া। তখনই এহসান বিছানা থেকে উঠে নিজের লুঙ্গি ভাঁজ ঠিক করতে করতে মেহিনুরের সামনে দাঁড়িয়ে বলে, কিরে কবুতরের বাচ্চা, রাতে তো আমায় গোসল করার মতো কিছু করিনি তোর সাথে, তাহলে এখন এত সকালে গোসল করলে কেন? মেহিনুর কটমট করে তাকায় এহসানের দিকে আর বলে, শুরু হয়ে গেছে খারাপই, তাই না? এত খারাপ কেন আপনি? এই বলে মেহিনুর এহসানকে ফাঁস কাটিয়ে চলে যায়। এহসান তাকে যেতে দেয় নাকি মেহিনুরের যাওয়ার তক্কাত আছে আর কি। মেহিনুর কাপড় মেলে দেয় উঠানো রশিতে। মেহিনুর কাপড় মেলে ঘরের দিকে পা বাড়াতেই দেখে এহসান মিসওয়াক করতে করতে বেরিয়ে আসছে। এহসান মিসওয়াক মুখে নিয়ে মেহিনুরকে বলে, যা নাস্তা নিয়ে পুকুর ঘাটে আয়, আমি ওখানেই আছি। মেহিনুর চুপচাপে ঘরে চলে যায়। এই পুরুষের কত কি যে মনে ধরে আল্লাহই ভালো জানেন। মেহিনুর এক গ্লাস দুধ, 7-8টা খেজুর, একটা সেদ্ধ ডিম আর রুটি, সাথে গরুর মাংস, এগুলো একটা প্লেটে তুলে নেয়। দুধ আর খেজুর এহসানের সব সময় লাগবে যে লাগবেই। একদিনও মেহিনুর দেখেনি যে দুধ আর খেজুর ছাড়া এহসান সকালে নাস্তা সেরেছে। এহসানের প্রিয় নাকি এই খাবারগুলো। মেহিনুর দৃঢ় পায়ে খাবারের ট্রে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে এহসান বসে আছে। পুকুরের সিঁড়ি, গাছের ছায়ায় পুকুর পাড়ে 2 দিকে গাছ রয়েছে, যার জন্য বেশ আরামদায়ক বাতাস আর ছায়াও রয়েছে। মেহিনুর এহসানের পাশে খাবারের ট্রে রেখে দেয় আর বলে, খেয়ে নিন নাকি মুখে তুলে দিব? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জানিস, যখন খাইয়ে দিতে হবে তখন জিজ্ঞেস কেন করছিস? মেহিনুর দীর্ঘ শ্বাস ফেলে। এহসানের পাশে বসে বলে, আমি রুটি মুখে তুলে দিচ্ছি, আপনি দুধ আর খেজুরটা খেয়ে নিন। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে নিরলস হেসে বলে, তুই কিছু খেয়েছিস? মেহিনুর এহসানের হাতে দুধের গ্লাসটি ধরিয়ে দিয়ে বলে, চা খেয়েছি। এহসান দুধের গ্লাসটি হাতে নিয়ে মেহিনুরের দিকে এগিয়ে বলল, নে একটু খেয়ে নে। মেহিনুর ক্ষীণ শ্বাস ফেলে বলে, আরে না, একটু হয়ে যাবে তো? একটু হয়ে যাবে। এহসান মৃদু হেসে বলে, তোর একটু খাবার আমার জন্য রহমতময়। মেহিনুর আর কিছু বলে না, চুপচাপ বিসমিল্লা বলে এক চুমুক খেয়ে নেয়। এহসান মেহিনুরের অর্ধ খাওয়া দুধটুকু ধীরে ধীরে বিসমিল্লা বলে 3 চুমুকে খেয়ে নেয়। তারপর কয়েকটি খেজুর মুখে তুলে নেয়। মেহিনুরও তার মুখে দুটো খায়। মেহিনুর এহসানের মুখে খাবার তুলে দিচ্ছে আর এহসান নীরবে তা বসে খাচ্ছে। মেহিনুর বেশ বুঝতে পারে এহসানের মন কোনো কারণে খারাপ, তবে তাও কিছু বলে না। এহসান হঠাৎ করে বলে ওঠে, খাবার খেয়ে তৈরি হয়ে নিস, বাড়ি ফিরব। মেহিনুর বেশ অবাক হয় এটা শুনে, বেশ মন খারাপও হয় তার, কেননা এই কদিনে মন বসে গেছে এই ছোট্ট বাড়িতে, তার এই ছোট্ট পুকুর ঘাটে ছোট্ট ঘরে। মেহিনুরের মনক্ষুণ্ণ হয়ে যেতে দেখে এহসান প্রশ্ন করে, কি হলো, এমন করছিস কেন? মেহিনুর নির্লিপ্ত কণ্ঠে বলে, মায়ায় জড়িয়ে গেছি, বেশ কয়েকদিন থেকেছি তো, তাই কেমন যেন খারাপ খারাপ লাগছে। মেহিনুর নির্লিপ্ত কণ্ঠে বলল। এহসান মলিন হেসেই বলে, বারে, মাত্র এই কয়েকদিনে এই ঘরের মায়ে জড়িয়ে গেলি, অথচ আমার আর মায়ে জড়ালি না। এহসানের এমন কথা মেহিনুরের বুকে গিয়ে তীরের মতো বিঁধে। মেহিনুর অসহায় গলা বলে, এভাবে কেন বলছেন, আমার কষ্ট হয় তো। এহসান মৃদু হেসে বলে, কেন কষ্ট হয় কেন? আপনি আমার উপর রেগেই কথা বললেন। এহসান হেসেই বলে, তুই আমার প্রাণপ্রিয় নারী, তোমার উপর রাগ অভিমান আমার মানায় না, তোমার উপর শুধু আমার ভালোবাসাটাই মানায়। মেহিনুর শান্ত গলায় বলে, তাহলে এত আঘাত দিয়ে কেন কথা বলেন? এহসান মেহিনুরের গালে হাত রেখে বলে, আঘাত পেয়েছো আমার কথায়? মেহিনুর মাথা নাড়িয়ে বলে,
এহসান মেহনুরের দিকে তাকিয়ে নিজের মুখ এগিয়ে নিয়ে মেহনুরের কপালে বার কয়েক ঠোঁট ডুবিয়ে দেয়। মেহনুর চোখ বুজে নেয় আবেশে। এহসান মেহনুরের কোল থেকে প্লেটটা সরিয়ে অন্যদিকে রেখে মেহনুরের গালে নিজের হাত আলতো করে রেখে বলে, একটা প্রশ্ন করব? মেহনুর উত্তর দেয় না, নিরলস চোখে তাকিয়ে থাকে এহসানের দিকে। এহসান বুঝে যায় মেহনুর প্রশ্ন করতে বলছে। এহসান মেহনুরকে বলে, ঘৃণা করো আমায় আগের মতো? মেহনুর এহসানের এমন প্রশ্নে শুধু তাকিয়ে থাকে তার দিকে। কিছু মুহূর্তে চুপ থাকার পর অস্থির গলায় বলে, হয়তো না, কারণ আপনার প্রতি আমার ঘৃণা আসে না। আপনায় ঘৃণা করতে চাই কিন্তু আমি পারি না। আপনার প্রতি প্রতিটি ঘৃণা নিমিষেই ঘৃণা মায়ায় পরিণত হয়ে যায়। কেন জানি না কি হয়ে গেছে আমার, আমি পারি না আপনাকে ঘৃণা করতে। এহসান একদৃষ্টিতে তাকিয়ে নিজের নারীর কথা শুনছে। মেহনুর কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে, জানেন, আপনার বুকে যখন মাথা রাখি তখন আপনার প্রতি আমার সব ঘৃণা মায়ায় পরিণত হয়ে ওঠে। এক ক্ষীণ অনুভূতির জন্ম দেয়। মনে হয় সব ভুলে যায়। আপনার পাপ, আপনার দৃষ্টতা এখন কেন জানি তুচ্ছ মনে হয়। সব কিছু গুলিয়ে যায় আমার। আমি নিজের মনের অবস্থা নিজে বুঝে উঠতে পারছি না। কেন হচ্ছে এগুলো আমার সাথে? আমি তো এসব চাই না। মেহনুর এক নাগাড়ে নিজের মনে চেপে থাকা সব কথা বলে দেয় এহসানকে। এহসান স্তব্ধ হয়ে গেছে। তার নারীর তার প্রতি অনুভূতি প্রকাশে ভালোবাসুক বা না বাসুক, ঘৃণা তো আর করে না। এহসান মেহনুরকে আগলে ধরে নিজের বুকে আর মেহনুরকে বলতে থাকে, এটাই হয়তো ভালোবাসার শুরু। এটাই হয়তো আমায় তুমি তোমার নিজের আত্মার আগলে জড়িয়ে নেওয়ার শুরু। মেহনুর এহসানের বুকে নাক ঘেঁষে এহসানের শরীরের ঘ্রাণ নিতে থাকে। তারপর পিষপিষিয়ে বলে, ছাড়ুন, নয়তো আমার হাতে তরকারি লেগে আছে, আপনার গেঞ্জিতে লেগে যাবে। এহসান মেহনুরকে ছাড়ে না। শক্ত করে মেহনুরকে জড়িয়ে ধরে বলে, কিছু সময় থাকো না, এ পাপিষ্ট বুকে কি এমন ক্ষতি হবে? মেহনুর চুপ হয়ে যায়, গাপটি মেরে বসে থাকে আপন পাপিষ্ট পুরুষের আপন পাপিষ্ট বুকে। মেহেরাজ কালো শার্টার প্যান্টের উপর সাদা অ্যাপ্রন পরে তৈরি। ও সাজগোজ একেবারে পারফেক্ট, যেন সিনেমার কোনো নায়ক। এসা বিছানায় বসে মেহেরাজকে দেখে প্রথমে নিজেও কিছুটা অবাক হয়, কিন্তু অত আর মেহেরাজকে সুন্দর বলবে না, তাই ওর দিকে তাকিয়ে টিটকিরি দিয়ে বলল, হাসপাতালে যাচ্ছ নাকি নায়কগিরি করতে যাচ্ছ? এত সেজে গুজে গেলে নার্স আর ইয়াং ডাক্তারনিরা তো তোমার সাথে বাড়ি চলে আসবে। মেহেরাজ একটু হাসল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি আমার উপর ফিদা হয়ে গেছো? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। এসব রুকুসকে বিরক্তির স্বরে বলল, নিজের মুখ আয়নায় দেখেছিস? একদম বানরের মতো। তোর উপর ফিদা হব? আমার ঠ্যাংও হবে না। মেহেরাজ হতাশ হয়ে মাথা নাড়ল। আমার জীবনে এত অসভ্য মেয়ে আমি দেখিনি। আল্লাহ, তুমি মাফ করো। তারপর ব্যাগটা হাতে নিয়ে এসার সামনে এসে বলল, এখন যাচ্ছি, তবে চিন্তা করো না, ঘণ্টাখানেকের মধ্যে ফিরে এসে তোমার অসভ্যতার ডাবল ডোজ দেব। এ কথা বলে মেহেরাজ ঘর থেকে বেরিয়ে গেল। এসা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কিছু ভাবছে। তারপর দ্রুত বেলকুনিতে গিয়ে দেখল মেহেরাজ বাড়ির গেট পেরিয়ে চলে গেছে। এসা দেরি করল না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নুরির খোঁজে। ভাগ্য ভালো দরজা খুলতে নুরিকে সামনে পেয়ে গেছে। নুরি, তুই একটা সাহায্য করবি? নুরি অবাক হয়ে বলল, কেমন সাহায্য? এসা ওর হাত ধরে টেনে নিয়ে ঘরে গেল। দরজা লাগিয়ে পিসপিস করে বলল, তোর ভাইজান আমায় কিছু বাজে ছবি তুলে রেখেছে ওর ল্যাপটপে, ওগুলো ডিলিট করতে হবে, তুই আমায় সাহায্য কর। নুরি হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, গায়রত বলেও তো কিছু আছে, এসব কি বলছো তুমি? এসা হালকা হাসলো, তারপর ওর বাহুতে একটা হালকা থাপড় মেরে বলল, আরে দূর বেটি, তুই আমার বাতিজি হোস, তোর সাথে নিজের সমস্যার কথা বললে গায়রত নষ্ট হবে না। নুরি কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, কিন্তু এখানে আমি কি করব? এসা উজ্জ্বল চোখে বলল, তুই শুধু আমায় একটা ফোন এনে দে, ফোনের টিউটোরিয়াল দেখে ফাইলগুলো ডিলিট করব। নুরি একটু চিন্তা করলো, তারপর মাথা নাড়ল। এসার ঠোঁটে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মেহরুব ভাইয়ের ফোন নিয়ে আসি, উনি বললেই দিয়ে দিবেন, নুরি বলল। এসা নুরির কথা শুনে সিরিয়াস সময়ে মুচকি হেসে টিটকারি দিয়ে বলল, ও ভাতিজি, কি ব্যাপার? আমার ভাতিজাকে দেখছি বেশ ভালোই চেনো তুমি। নুরি লজ্জায় মুখ ফুলিয়ে বলে, তুমি এসব বললে আমি কিন্তু এনে দিব না, আর আমাদের মধ্যে তেমন কিছু নেই কিন্তু। এসব মুচকি হেসে বলে, হয়েছে মা, এবার থামো। তুমি যে 2 বছর আগেই আমার ভাতিজার বউ হয়ে বসে আছো, ওটা কিন্তু আমি জানি।
আর আমার বাতিজাদে তুমি বলতে পাগল, ওটাও আমি বুঝতে পারি। নুরি এশার কথায় লজ্জায় মরে যাচ্ছে, হাসিও পাচ্ছে। মেহরুব ভাই নাকি সে বলতে পাগল। তবে আর কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য মেহরুবকে খোঁজা। মেহরুবকে নিচে খুঁজে পায় না, তাই দাদি এনিফা বেগমকে জিজ্ঞেস করে, দাদিজান, মেহরুব ভাইকে দেখেছ? এনিফা বেগম নুরিকে মেহরুব ভাই বলে ডাকাই একটু চটে গিয়ে বলেন, ওই হারামজাদি, কতদিন বলছি, ও তো জামাই হয়, ভাই না, তাই ভাই ডাকবি না। নুরি বিরক্তি নিয়ে বলল, দাদিজান, তুমিও না, এখন আমি ওনাকে মেহরুব ভাই না ডেকে কি মেহরুব জামাই ডাকবো নাকি? হানিফা বেগম চোখ রোল করেই বলেন, মানুষ কত কী যে ডাকে নিজের জামাইকে, জান, এগো, ওগো, আরও যে কত ইংলিশে কী কী ডাকে। নুরির হাসি উঠে যায় দাদিজানের কথা শুনে। নুরি মুখে হাত রেখে হাসতে হাসতে বলে, দাদিজান, তুমি এসব ডাকো নাকি দাদাজানকে? এনিফা বেগম হেসে বলেন, হ্যাঁ ডাকি তো, আয় তোরে শিখিয়ে দেই আমার ছোটো নাতিকে কী বলে ডাকবি। নুরি হাসতে হাসতে বলছে, হয়েছে হয়েছে, আর শেখানো লাগবে না, এমনিতেই তোমার নাতির সাথে কথা বলতে আমার হাত পা কাঁপে, আর এসব বলে ডাকলে আমায় তোমার নাতি আর জিন্দা রাখবেন না। ঠিক তখনই বাড়ির ভিতর মেহরুব প্রবেশ করে। নুরিও এনিফার কথা শুনে বলে, এ কাকে জিন্দা রাখবে না শুনি? এসো। নুরি চমকে ওঠে। নুরি মনে মনে ভাবে, এই পুরুষ কিছু না, শুনিনি তো হয়তো। এনিফা বেগম বললেন, এই তো তুই এসে গেছিস, নুরি তোরে খুঁজতেছিল, তাই জিজ্ঞেস করছিলাম তোরে দিয়ে ওর কী কাজ। ও আমায় বলে তোর লগে নাকি ওর বহুত কাজ, আমারে তা বলা যাইতো না। নুরি একবার মেহরুবের দিকে তাকায়, তারপর একবার দাদিজানের দিকে, দু হাত দিয়ে নানা করতে করতে বলে, না না মেহরুব ভাই, আমি কিন্তু এটা বলিনি, সত্যি এটা বলিনি। এনিফা বেগম হাসেন। মেহরুব বুঝে যায় দাদিজান তার সাথে মজা করছে। মেহরুব নুরির দিকে তাকিয়ে বলেন, আমায় এক কাপ চা বানিয়ে দিবে? নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, এখন একটু কাজ আছে। মেহরুব বলে, আচ্ছা। এই বলে শ্রেণীর কাছে গিয়ে দাঁড়িয়ে নুরি এক দৌড়ে মেহরুবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, মেহরুব ভাই, একটা কথা ছিল। মেহরুব থেমে গিয়ে নুরির দিকে তাকিয়ে ব্রু কুঁচকে বললেন, কি? নুরি হাজার দ্বিধায় বলে, ওই ওই আপু, আপনার ফোনটা একবার দিবেন, একটা জরুরি কাজ ছিল। মেহরুব পকেট থেকে ফোন বের করতে করতে বলেন, তো এটা বলতে এত থতলানো লাগে নাকি? এই বলে ফোনের লক খুলে নুরির দিকে নিজের ফোন এগিয়ে দেন। মেহরুব নুরির ফোন হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেহরুব নিজের ঘরে চলে যায়। নুরি এশার ঘরে ফোন নিয়ে আসে। এশা ফোন নিয়ে বলে, মারে, তুই আমায় যে সাহায্য করলি, দোয়া করি তোর আর মেহরুব যমজ সন্তান হোক। এশার এমন দোয়া শুনে নুরি বলে, সংসারই হলো না, সন্তান হবে কোথা থেকে? এশা হাসতে হাসতে বলে, আরে আমি আছি না, সংসার জোড়া লাগিয়ে দিব, আর আল্লাহ তো আসেনি। নুরি মলিন হাসিতে বলে, আগে নিজের সংসারটা তো করো। নুরির কথায় এশা আর কিছু বলে না। তাড়াতাড়ি মেহরুবের ল্যাপটপ নিয়ে বসে পড়ে বিছানায়। আচ্ছা, লক কি জানো? এশা বলে, হ্যাঁ জানি, সকালে দেখে নিয়েছি। নুরি এশার সামনে বসে বলে, আচ্ছা, ভাইজান যদি জানতে পারে তো রাগ করবে না? এশা নুরির দিকে মেহরুবের ফোন এগিয়ে দিয়ে বলে, সার্চ করতো এসব ফাইল নষ্ট কীভাবে করে, যেগুলো টাইম দিয়ে সেট করা থাকে। নুরি ফোন নিয়ে খুঁজতে থাকে, এশা ফাইল খুঁজতে থাকে। অনেকক্ষণ হয়ে যায়, আধ ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কেউ কিছু পায় না। তখনই ঘরের দরজায় কেউ কড়া নাড়ে। নুরিও এশা কেঁপে ওঠে। এশা নুরিকে ফিসফিসিয়ে বলে, তোর ভাইজান ইবলিশ মনে হয় এসে গেছে। শোন, আমি ল্যাপটপ রেখে দিচ্ছি, তুই ফোন লুকিয়ে নে, আর বলবি আমরা গল্প করছিলাম। নুরি বলে, আচ্ছা। এশা দরজা খুলে দেয়। তার ধারণাই ঠিক, মেহেরাজ এসেছে। মেহেরাজ ঘরে প্রবেশ করতে নেয়। এশা কোনো কথাই বলে না। মেহেরাজ নুরিকে দেখে আর এশাকে ঠোঁট শুকিয়ে যেতে দেখে ব্রু কুঁচকে বলেন, কী রে, তোরা কি আকাম করছিলি এখানে নুরি? নুরি কিছু বলতে যাবে, তখনই এশা নিজেকে সামলে বলে, আমরা যাই করি, তোমায় কেন বলবো? মেহেরাজ এশার দিকে বাঁকা চোখে তাকায়। তারপর নুরিকে বলে, নুরি, মেহরুব বলেছে তোকে এটা বলতে, যে তোকে কতক্ষণ আগে চায়ের কথা বলেছিল, আর তুই কতক্ষণ পরে চা দিবি? এই কথা শুনে নুরি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, দিচ্ছি। ও বলে এশার দিকে তাকিয়ে বলে, আমি আসি কেমন? এশার মেজাজ চটে যায়, লক্ষ্যেই পৌঁছাতে পারল না। এশা কটমট করে মেহরাজের দিকে তাকায়, তারপর ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু মেহরাজ তার জন্য তার সম্ভব হয় না। মেহরাজ তাকে আটকে নেয় নিজের হাত বাড়িয়ে। এশা ক্ষিপ্ত হয়ে বলে, ছাড়বি তুই আমাকে, নাকি উষ্টা খাবি? মেহরাজ এশার কোমর জড়িয়ে ধরে, ওর কাছে গিয়ে বলল, এত চেষ্টা করলে কিন্তু সফল হলে না। এশা চমকে গিয়ে বলে, কিসের চেষ্টা?
মেহরাজ হেসে বলে, জানো, তুমি যতবার ফাইলে প্রবেশ করার চেষ্টা করেছ ততবারই আমার ফোনে নোটিফিকেশন গেছে। ঈশা বেশ ঘাবড়ে যায়, তাও জোর গলায় বলে, সমস্যা নেই, এই ল্যাপটপটি ভেঙে দিব যদি না কাটিস ওই ছবিগুলো। এশার এত বড় বড় কথা শুনে মেহরাজ তার ঠোঁটে হাত রেখে বলে, ওই মুখ দিয়ে এত তিতা কথা কিভাবে বের করো? হ্যাঁ, ক্লান্ত হও না তুমি? এশা মেহরাজের হাত জাড়ি মেরে সরিয়ে বলে, হাতও কথা বলে নাকি যে কথায় কথায় হাত নাচে? মেহরাজ মুস্কি হেসে এশার থুতনি আলতো চেপে বলে, হাত পা ঠোঁট সবই কথা বলে। এ বলে মেহরাজ এশার অদর আঁকড়ে ধরে নিজের অদর দ্বারা। এশা কি কম যায় নাকি সে সুযোগ বুঝে মেহরাজের কাটা ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দিয়েছে? মেহরাজ ব্যথায় কিছুক্ষণ আঁকড়ে ধরে রাখে, তারপর ছেড়ে দেয় আর নিজের ঠোঁটে রক্ত মুছতে মুছতে বলে, নাউজুবিল্লা নাউজুবিল্লা, এ ভয়ঙ্কর বউ শত্রুরও না হোক মাবুদ। এসা মেহরাজের ঠোঁটের রক্ত নিজে হাতে মুছে দিতে দিতে বলে, আমায় বিয়ে করেছিস না, তোর বিয়ের শখ এবার মিটবে। রাতে সিলেট শহর তখন নিস্তব্ধ। আকাশে এক ফালি স্নান চাঁদ, দূরে দু একটা বিমানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক রাত ৩টের দিকে সিলেট এয়ারপোর্টের বাহিরে কালো রঙের একটা সুটকেস হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, ঠোঁটের কোণে রহস্যময়ী একটা হাসি। চারপাশে যতই নীরব হোক তার মনে জ্বর। একটা কালো এসে থামে তার সামনে। ড্রাইভার দরজা খুলে দাঁড়ায়, ব্যাগটা গাড়িতে রেখে নিজেও উঠে পড়ে লোকটি। গাড়িটা ধীরে ধীরে এয়ারপোর্ট ছাড়িয়ে ছুটে যায় গ্রামের দিকে। গাড়ির জানালার কাচ নামিয়ে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মেখে লোকটা চোখ মুছে তাকায় অন্ধকার গ্রাম বাংলা দিকে। ঠোঁটের কোণা আরও একটু বাঁকায়, গলা নরম করে কিন্তু কঠিন স্বরে ফিসফিস করে বলে ওঠে, অনেক তো হয়েছে লুকোচুরি খেলা, এবার শুরু হবে সামনাসামনি লড়াই। তালুকদাররা, আমি আসছি। গাড়ির গতির সাথে সাথে তার কণ্ঠ কঠিন হয়ে ওঠে, অতি শীঘ্রই হবে মুখোমুখি লড়াই, হয়তো তোরা মরবি নয়তো আমরা, কিন্তু শেষবারের মতো এই খেলার পর আর কোনো পালানোর রাস্তা থাকবে না। রহস্যময় হাসিটা ঠোঁটের কোণে রেখে সে চোখ বন্ধ করে, যেন মানুষ পটে আগত যুদ্ধের ছবি আঁকছে। অন্ধকার রাত, সিলেটের বাতাস তার সামনে অপেক্ষামান এক উত্তাল অধ্যায়ের পূর্ব ঘোষণা যেন তার কথায় ভেসে বেড়ায়। কী রে, তোর তো দেখি তোর বাপের চেয়েও বড় কলিজা। কণ্ঠস্বরটা ভারী গভীর, তাচ্ছিল্য আর রাগ মিশে আছে তাতে। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা ইরিক আতঙ্কে চটপট করছে। হাতের বাঁধন খুলতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। এহসান আবারও হুঙ্কার দিয়ে বলে, তোর বাপ চাচা এক জীবন আমার ভয়ে আপন দেশে পায়ে রাখিনি, আর তুই কিনা সিলেটেও ঢুকলি, গ্রামের মাটিতেও পা রাখলি। এহসান সামনের দিকে খানিকটা ঝুঁকে আসে, ঠোঁটের কোণে একপাশে বিকৃত হাসি নিয়ে আবারও বলে, তোর কলিজা কি তোর কাপুরুষ বাপ চাচা থেকেও বড় নাকি? তারপরে এহসান নিজেই মাথা নেড়ে বলে, হ্যাঁ, হয়তো বড় আছে, নয়তো তুই আমার সামনে দাঁড়াতে সাহস পেতি না। এরিক দ্রুত নিজের ভাবনা গুছিয়ে নিল। আতঙ্ক আর শরীরের প্রতিটি কোষে শিহরণ তুললেও মুখে শান্ত থাকার চেষ্টা করল। তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, আমায় ছেড়ে দাও। আমি তো শুধু আমার দেশের বাড়ি দেখতে এসেছি। কথাগুলো মুখে বললেও ভিতরে ভিতরে সে জানে কিছুই ঠিক হচ্ছে না। তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এতদিন ছায়ায় আড়ালে লুকিয়েছিল, কিন্তু এহসানের চোখ এড়ানো সম্ভব হয়নি দেশে আসতেই। সে ভেবেছিল হয়তো এখানেই তার শেষ, কিন্তু এহসান কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু মাথা সামান্য কাত করে হাসিবের দিকে তাকিয়ে বলে, ওরে ওর বাড়িতে ছেড়ে দে। এই কথা শুনে জয়নাল হতভম্ব হয়ে গেল। এহসান উঠে গিয়ে গোডাউনের বাহিরে চলে গেল। জয়নাল ওর পিছন যেতে যেতে বলল, ভাইজান, আপনি এরা মারবেন না? এহসান এবার একটু হাসে, গাড়ির দরজা খুলতে খুলতে বলে, ও এসেছে আমার নির্বাচনে গণ্ডগোল করতে। ওর বাপ চাচাই পাঠিয়েছে তা আমি জানি, কিন্তু বড় ইঁদুর ধরতে হলে ছোট ইঁদুরকে ফাঁদে ফেলতে হয়। জয়নাল আবার বুঝে গেল এহসান ছোট মাছকে এখনই মারতে চায় না, সে অপেক্ষা করবে, বড় শিকার ধরার জন্য অপেক্ষা করতে সে জানে। গাড়ি এগিয়ে চলল বিশাল এক সমাবেশের উদ্দেশ্যে। নির্বাচন আর মাত্র কয়েকদিন পর। প্রতিদ্বন্দ্বীরা নানান দিক থেকে আঘাত হানার চেষ্টা করছে, কিন্তু এহসান এসব নিয়ে ভাবে না। তার একটাই লক্ষ্য, এই নির্বাচনে জিততেই হবে। তার জন্য যা করতে হয় করবে, যদি ১০০টা খুন করতে হয় তাহলেও। কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ালে তাদের সরিয়ে দিতে সে বিন্দুমাত্র পিছপা হবে না। ক্ষমতা তার চাই, এবং তা সে নিয়েই ছাড়বে। এহসান মেহিনুরকে বাড়িতে রেখে গেছে, কিন্তু মেহিনুরের মন কোথাও বসে না। এই ঘর, এই দেওয়াল, সব কিছু যেন তাকে শূন্যতায় ভরিয়ে তুলেছে। তার মন টানছে অন্য কোথাও, তার নিজের বাড়িতে।
যেখানে তার বাবা, ভাই, ছোট্ট ভাই বোনরা আছে, যেখানে আছে তার নুরিফুল, তার সবচেয়ে আপন। আরেক আপনজন তার এশা। সন্ধ্যার পর সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিল, হাসছিল, সময় কাটাচ্ছিল। কিন্তু যখন একা ঘরে ফিরল, তখন বুকের ভিতর শূন্যতা যেন আরও একটু গভীর হলো। চারপাশে তাকিয়ে থাকে মেহনুর। অজানা এক কষ্টে মন ভরে যায়। এহসানকে আজ সারাদিন একবারও দেখেনি। কোথায় আছে, কি করছে কিছুই জানে না। কিন্তু বুকের ভিতর একটা অস্থিরতা লেগেই আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহনুর। কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। হাত বাড়িয়ে এহসানের আলমারিটা খোলে। ভিতরে থাকা এহসানের গায়ে মাখা একখানা চাদর বের করে নিয়ে আসে। চাদরটা গায়ে জড়িয়ে নেয়। নিজের গায়ে চাদর জড়িয়ে নিতেই একটা প্রশান্তি নেমে আসে ওর ভিতরে। এহসানের গায়ের ঘ্রাণ লেগে আছে এতে। এশার নামাজ অনেক আগেই পড়ে নিয়েছে। কিছুক্ষণ তেলাওয়াতও করেছে। মন কিছুটা শান্ত হলেও একটা উদাসীনতা রয়ে গেছে। বেলকনির সোফায় এসে বসল মেহনুর। চোখ আটকে আছে অন্ধকার আকাশের দিকে। সামনে পথঘাট একেবারে ফাঁকা। রাতও গভীর হচ্ছে, কিন্তু তার অপেক্ষা শেষ হচ্ছে না। সে অপেক্ষা করছে এহসানের জন্য। সবা ভালোভাবেই সফল হলো। গাড়িতে ওঠার পর হাসিব একরকম উচ্ছ্বাসে সুরে বলল, ভাইজান, আমার মনে হয় জনতা তোমারই বাইসা নিব। এহসান জয়নালের দিকে তাকিয়ে মুচকি হাসল। এত ভাবা ভালো নয়। জনতার মন কোন দিকে যায় তা বলা কঠিন। হাসিব গাড়ি চালাতে চালাতে বলে, না ভাইজান, মানুষ কিন্তু তোমারই নিব দেখিও। এহসান আবারও হাসল। তবে এবার সে হাসির মাঝে ছিল রাজনীতির কঠিন বাস্তবতা। এটা রাজনীতির খেলা। এখানে নিবে এসব মানায় না। এখানে মানায় নিতেই হবে। জয়নাল কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলে, ভাইজান, তোমার কি মনে হয় জসিম দেশে আসবে? এহসান একপাশে তার ছেলের হাসি দিয়ে বলল, দেখিনিস, আগামী 10 দিনের ভিতর সে দেশে ফিরবে। কারণ ওর ছেলে ওকে আশ্বাস দেবে আমি কিছু করব না। আর সেই আশ্বাসেই সে পা রাখবে নিজের দেশে। তারপর খানিক থেমে গলায় এক ভয়ঙ্কর দৃঢ়তা এনে বলল, আর যেদিন পা রাখবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, সেদিন আমি মন ভরে তৃপ্তি নিয়ে ওদের রক্ত দিয়ে গোসল করব। এরিককে তার আপন জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু সে জানে না এখানে সে থাকতে পারবে কিনা। বাড়ির গেট অবধি বন্ধ হয়ে আছে। বিধ্বস্ত গাছপালায় ডেকে আছে পথ। একসময় যে বাড়ি ছিল প্রাণবন্ত, এখন সেখানে যেন এক মৃত্যুপুরীর নিস্তব্ধতা। আপন ঘরের গেটে দাঁড়িয়ে থাকে সে, কিন্তু প্রবেশ করা হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একবার চারপাশের চোখ বলিয়ে নেয়। তারপর ফিরে রওনা হয় টাউনের দিকে। গাড়ি নেই, তাই হেঁটেই গ্রামে ফেরোতে হবে। সে জানে ইহসান তাকে দয়া করে মুক্তি দেয়নি, বরং তার বাপ চাচাকে বের করে আনার জন্যই তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সে কি আর কোম্পানির মাছ? সে জানে শুধু ইহসান নয়, তার বাপ চাচারাও তার জন্য অপেক্ষা করছে। তাদের প্রতিশোধের আগুন যেমন জ্বলছে, তেমনি তার বুকেও জ্বলছে জেদের আগুন। সে এসেছে পাকাপোক্ত পরিকল্পনা করে। একটা না একটা তো সফল হবেই, একটা না একটা। তবে হুট করে কিছু করা যাবে না। তার নিজেকে দুর্বল দেখাতে হবে সবার সামনে। শিকারীর সামনে যেন সে দুর্বল এক শিকার। তাহলে এহসানের সন্দেহ চোখ তাকে ছাড়বে, আর সে আর সময় পাবে। আর এই সময়ের মধ্যে সে চাল দেবে এমন এক দান, যাতে পুরো খেলার চালচিত্রই বদলে যাবে। সে ধীরে ধীরে হাঁটতে থাকে। তার প্রতিটি পা পড়ছে এক নতুন যুদ্ধের দিকে। এদিকে ছোট তালুকদার বাড়িতে রাতের খাবার খাচ্ছেন সবাই। সব পুরুষের পাশেই আপন বেগম দাঁড়িয়ে আছেন। শুধু মেহরুবের পাশেই নেই। এসা দাঁড়িয়ে আছে মেহরাজের পাশে। এতদিন না হয় মেহরাজ আর মেহরুব দুজনেই বেগম ছাড়া ছিলেন, কিন্তু এখন মেহরুব একা। আর মেহনুর থাকলে তার বাবা আর ভাই দুজনকে তিনিই দেখে নিতেন। এখন মাঝারুল সাহেব নিজের মায়ের হাতে রান্না করা খাবার খান। আগে খেতেন মেয়ের হাতে, কিন্তু মেয়ে তো আর এখন নেই। আর মেহেরও তার একাই নিজে নিজে খেতে হয়। তৌফিক তালুকদার বিষয়টি লক্ষ্য করেন। তিনি বড় গলায় ডাক দেন নিজের মেয়েকে, নুরি আম্মা, এদিকে আসো তো। তার হঠাৎ ডাকে সবাই বেশ চমকে তাকান ওর দিকে। বাবার ডাক শুনে নুরি মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়। নুরি টেবিল থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে বলে, জি বলুন আব্বা। তৌফিক তালুকদার এক পলক মেহরুবের দিকে তাকিয়ে বলেন, নুরি, মেহরুবের কি লাগবে কি না দেখো তো। ওনার কথায় সবাই চমকে তাকান, সাথে মেহরুবও। তবে কেউ কিছু বলেন না। তৌফিক তালুকদার আবার আদেশের গলায় বলেন, এখন থেকে প্রতি ওয়াক্ত খাবারের সময় তোমায় যেন আমি মেহরুবের পাশে দেখি। নুরি কিছু মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আব্বা, আমি আপনার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। মেহরুব মনে মনে বেশ খুশিই হলো। এখন থেকে সে তার নুরি ফুলের হাতে রান্না খাবে। নুরি কাপা পায়ে এসে দাঁড়ায় মেহরুবের চেয়ারের পাশে। কেন জানি বেশ অস্বস্তি লাগছে তার।
নুরু স্পষ্ট দেখতে পায় মেহেরুব খাবার খাচ্ছে অনেক কষ্ট করে, বারবার হাতে ভাত মেখে রেখেই দিচ্ছে। বোঝাই যাচ্ছে সাহেব কোনো অকাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছেন, হয়তো বেশি কেটেছে, তাই এত বেশি কষ্ট হচ্ছে। ইস, তাকে যদি মুখে তুলে দিতে পারতাম তবে হয়তো ভালো হতো। নুরি মেহেরুবের হাতের দিকে তাকিয়ে এসব ভাবছে। তখনই ও চাচা সাইফুল সাহেব বলে, নুরি, একটা কাজ করো, তুই যদি পারিস তাহলে মেহেরুবের মুখে খাবার তুলে দেয়, যেহেতু ওর খাবারের সময় পাশে দাঁড়ানোর দায়িত্ব নিলি। আসলে আজ সকালে ফ্যাক্টরিতে একটা কাজ করতে গিয়ে বেশ খানিকটা কেটে গেছে ওর হাত। মেহেরুব থতমত খেয়ে যায় চাচার এমন কথায়। নুরিও বেশ ঘাবড়ে যায়, মনে মনে তো এটা এসে গেছিল, তাই বলে এত তাড়াতাড়ি বাস্তব হয়ে যাবে? নুরি মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা, এ বলেই রান্নাঘরের দিকে চলে যায়। নিজে হাত ধুয়ে একটা বাটিতে মেহেরুবের হাত ধোয়ার জন্য পানি নিয়ে আসে। এদিকে এসে মেহেরাজকে ভালোভাবেই খাবার তুলে দিচ্ছে। মেহেরাজ তো ভেবেছিল এখানেও গালাগালি করবে, কিন্তু আল্লাহর এক কি দোয়া ঢুকেছে এসার ভিতরে যে আজ মেহেরাজকে বেশ সম্মানই দেখাচ্ছে। মেহেরাজ মনে মনে ভাবে, সমস্যা কি, সবার সামনে সম্মান দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে লাথিও যদি মেরে দেয় তাতেও আলহামদুলিল্লাহ। নুরি একটা বাটিতে পানি নিয়ে এসে মেহেরুবের পাশে চেয়ারে আলগা করে বসে। তারপর মেহেরুবকে উদ্দেশ্য করে বলে, হাতটা ধুয়ে নিন, আমি খাইয়ে দিব। নুরির বেশ লজ্জা লাগছে, কারণ ফরেনা তার দাদাজান আর দাদিজান তাকে নিয়ে মজা করে, আর এসা তো করবেই। আর সাসিরাও বেশ মজার মানুষ, ঠিকই তাকে নিয়ে তখন হাসাহাসি করবেন। মেহেরুব এক পলক তাকায় নুরির দিকে, তারপর বাটিতে হাত ডুবিয়ে দেয়। মেহেরুবের হাত ধোয়া শেষ হলে নুরি টেবিলের উপর বাটি রেখে নিজের হাত দিয়ে মেহেরুবের হাত আলতো করে ধরে, তারপর দৃঢ়কণ্ঠে বলে, দাঁড়ান, পানি তুলে দেই হাতে, তাহলে আর বেশি কষ্ট হবে না। এই বলে নিজের পরনে থাকা নরম কাপড়ের তৈরি নামাজের হিজাব দিয়ে আলতো করে অতি যত্নসহ মেহেরুবের হাত মুছে দিতে থাকে। বাপ চাচার সামনে এসব করতে বেশ লজ্জাই লাগছে তার, কিন্তু এটা তো তার বাপ চাচারই আদেশ। হাত মুছে দিয়ে নুরি মেহেরুবের প্লেট নিজের হাতে তুলে নেয়। মেহেরুব কিছুটা ওদিকে ঘুরে যায়। নুরি নরম হাতে খুব যত্ন সহকারে আপন পুরুষের মুখেই খাবার তুলে দিচ্ছে। মেহেরুব চোখ বন্ধ করে নেয়। আজ কয়েক মাস পর কারো হাতে খাবার খেলো। আগে সবসময় মেহেরুব ওকে খাইয়ে দিত, কারণ ওর হাত পা সবসময় এদিক ওদিক কাটাছাড়া থাকতো। কিন্তু এখন তো আর বোন নেই, তাই কেউ মুখে তুলে দেয় না খাবার। আজ এতদিন পর কেউ মুখে তুলে দিল, তাও আবার এত যত্নে। আর যে দিল সে তো তার আপনই বেগম। বেশ ভালো লাগছে মেহেরুবের বিষয়টি। এদিকে মেহেরাজের খাওয়া শেষ। সে উঠে এসার অন্যায় হাত মুছতে মুছতে তার কানে ফিসফিসিয়ে বলে, বউ, তাড়াতাড়ি ঘরে এসো, এই মুহূর্তেই, নয়তো সবার সামনে ঘরে নিয়ে যাব। এসার সামনের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিজে তো খেয়ে দিয়ে আরাম পেয়ে গেছিস, এখন কি আমি না খেয়ে থাকবো নাকি? মেহেরাজ চারপাশে তাকিয়ে বাঁকা চোখে বলল, ও সরি, তাহলে খেয়েই এসো, বেশ এনার্জির প্রয়োজন হবে তো। এই বলে মেহেরাজ এসার ওড়না ছেড়ে দিয়ে উপরের দিকে চলে যায়। এসার আগে দাঁত চেপে মেহেরাজের যাওয়ার পানে এক পলক তাকিয়ে তার খাবারের প্লেট নিয়ে রান্না করে যায়। নুরি মেহেরুবকে খাওয়াতে খাওয়াতে এক পলক ওদের দিকে তাকায়, তারপর মুচকি হেসে ওঠে। মেহেরুব এক দৃষ্টিতে তার নুরি ফুলের সেই মনোমুগ্ধকর হাসি দেখতে পায়। মেয়েটা যেমন সুন্দর তেমন সুন্দর তার প্রতিটি আচরণ, তেমনি সুন্দর তার হাসি। মানুষ সব দিক থেকে এত স্মুথ কী করে হয়, এটাই মেহেরুব খুঁজে পায় না। তার মতো শ্যামবর্ণের পুরুষের কপালে এত সুন্দর মেয়ে লেখা আছে, এটা ভাবতেই অদ্ভুত লাগে মেহেরুবের। নুরিকে মেহেরুব আলগোছে বলে, এভাবে হাসিস না, তোর এই হাসি আমার আত্মা অবধি উত্তাল করে দেয়। মেহেরুবের এমন কথায় নুরির মুখ সাথে সাথে শুকনো হয়ে আসে। অবাক হয়ে সে প্রশ্ন করে, আমি হাসলাম, আমার মুখ দিয়ে সেটা আপনার আত্মায় যাবে কি করে? মেহেরুব মৃদু হেসে বলে, বোকা নুরিফুল, তুই এসব কিছু বুঝবি না। নুরিফুল ঠিক কত বছর পর নুরির মেহরুব ভাই তাকে এই নামে ডাকল তা তার মনে নেই, তবে সে ছোটোবেলায় মেহরুব তাকে নুরিফুল বলে ডাকত, কিন্তু বড় হওয়ার পর কখনো ডাকেনি, আজই প্রথম। নুরি মেহরুবের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, মেহরুব ভাই, আবার ডাকবেন? আবেগের তাড়নায় নুরি নিজের মনের আবদার সামনাসামনি প্রকাশ পেয়ে যাচ্ছিল, তবে যখন বুঝে বলছে তখন মাঝপথে বন্ধ করে দেয়। মেহরুব মুচকি হেসে বলে, ডাকবো, এখন থেকে সারা জীবন ডাকবো, নুরিফুল বলেই ডাকবো। নুরি লজ্জায় পড়ে যায়, কী থেকে কি হচ্ছে। বেশ অবাক হয়ে যাচ্ছে সে মেহরুবের আচরণে। হয়তো তাহাজ্জুদের মুনাজাতে কান্না করা দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, তাই হয়তো তার মেহরুব ভাই তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মেহরুবকে খাইয়ে নুরি মেহরুবের একটু
এটু খাবার অতি আবেশে মুখে তুলে নেয়, আর খাবার খায় না। যতটুকু ছিল ততটুকুই খেয়ে উঠে চলে যায়। মেহরুব যাওয়ার পর বাড়ির সব মহিলারাও টেবিলে বসে পড়েন। এসা ভেবেছিল হয়তো এই বাড়ির মহিলারা তাকে কটু চোখে দেখবে, কিন্তু সে বল, তারা নিজের বোনের মতোই আপন করে নিয়েছে তাকে। নুরি উঠে গিয়ে দেখে মেহরুব ছোটদের সাথে বসার ঘরে সোফায় বসে টিভিতে ইসলামী কি একটা হাদিস শুনছে। তাদের বাড়ির পিচ্ছির একটা কাজ নিয়ে পড়ে, সেটা হলো কে কার থেকে বেশি হাদিস পারে, তার ব্যাখ্যা পারে, কে কোরআনের কোন আয়াত পারে বুঝিয়ে বলতে। এসব প্রতিযোগিতা তাদের মধ্যে লেগেই থাকে। নুরি একটা কলম নিয়ে মেহরুবের সামনে যায়, তারপর মেহরুবকে মলমটা দিয়ে বলে, মেহরুব ভাই, এটা লাগিয়ে নিন, হাতে ব্যথা কমে যাবে। মেহরুব নুরির কথায় বিরক্ত হয়ে বলে, আরে দূর, এসব টুকটাক কাটার জন্য ওষুধ লাগাতে হয় নাকি, এমনি ঠিক হয়ে যাবে। নুরি জানে মেহরুব আস্ত একটা অলস লোক, নিজের বেলায় খুব অলস। এত এত ঝড় ঝাপটা নিজের উপর দিয়ে গেলেও কোনো অভিযোগ করবে না, উল্টো এসব কিছুই না বলে উড়িয়ে দেয় সব কিছু। নুরি মেহরুবের পাশে ওষুধটা রেখে যেতে যেতে বলে, আশা করি আমার কথাটি রাখবেন। মেহরুব এক পলক নুরির যাওয়ার দিকে তাকিয়ে ওষুধটি নিজের হাতে লাগিয়ে দেয় হাতে। এদিকে এসা ঘরে এসে দেখে মেহরাজ বিছানায় শুয়ে আছে। এটা দেখেই তো ঠান্ডা মেজাজ গরম হয়ে যায়। এসা ক্ষিপ্ত হয়ে বিছানার দিকে এগিয়ে বলে, আমি কোথায় ঘুমাবো? মেহরাজ নিজের হাত এলিয়ে দিয়ে এশাকে দেখিয়ে বলে, এখানে। এশা চোখ বন্ধ করে নিজের রাগকে সামলাতে চেষ্টা করে বলে, আমি এখানে ঘুমাবো না। মেহরাজ মুচকি হেসে বলে, সমস্যা নেই, তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে যাও, আর আমি তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাব। সেদিন রিসোর্টে যেভাবে ঘুমিয়েছিলাম, হবে তো বউ? এসে মেহরাজের দিকে তাকিয়ে বলে, বাবা মেহরাজ, বেশি উড়িস না, আজ কিন্তু আমার পায়ে জুতো আছে, তাই একটা বাড়িও কিন্তু মাটিতে পড়বে না। বাবা কথা শুনে মেহরাজের রাগ হয় বেশ। মেহরাজ এক লাফ দিয়ে উঠে এশার দিকে তাকিয়ে বলে, এই এশার বাচ্চা, চুপচাপ এসে ঘুমিয়ে যা, নয়তো বিয়ের দিন রাতে যে কাজ অসম্পূর্ণ রেখেছি আজ তা ঠায় ঠায় পূর্ণ করব। এসে কি এসবে ভয় পাওয়ার মতো মেয়ে? এশা উল্টো বিছানায় দু হাঁটু দিয়ে ভর করে বসে মেহরাজের কলার টেনে ধরে বলল, যে হাত দিয়ে ছুরি সে হাতি কেটে রেখে দিব। বলে যাস না, আমি কিন্তু এশা তালুকদার। মেহরাজ তো আবার মোক্ষম সুযোগ। আমায় দেরি না করে এশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের মুখের সামনে ধরে বলে, তোমায় শোবো না, তোমার সাথে সংসার করে 4-5টে বাচ্চার বাপ হয়ে দেখাবো। এশা তালুকদার, মনে রেখো, আমিও মেহরাজ সিদ্দিক। এশা মেহরাজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তাহলে নিজেকে এই পরিবারের কেউ মনে করিস না? মেহরাজ বলে, হ্যাঁ মনে করি, এই পরিবারে সব আমার, এটাই আমার অস্তিত্ব, এখানেই আমি বড় হয়েছি। তবে সত্য তো সত্যই, আমি মেহরাজ তালুকদার নই, আমি মেহরাজ সিদ্দিক। আমার বাবা ওয়াজিদ সিদ্দিক, তাই সেই ক্ষেত্রেও আমি মেহরাজ সিদ্দিক। এসব মেহরাজের হাতের বাঁধন থেকে বেরিয়ে আসতে অনেক নড়াচড়া করে, কিন্তু মেহরাজ আর ওকে শক্ত করে আঁকড়ে ধরে। এসে ইতে চোখ রাঙিয়ে বলে, মেহরাজ, স্যার বলছি, নয়তো কিন্তু উষ্টা খাবি। কিন্তু এখন মেহরাজ উল্টো এশার ওড়না ওর থেকে ছাড়িয়ে নিয়ে ও চুল ছেড়ে দিয়ে এশার চুলে হাত বুলাতে বুলাতে বলে, রাতে যখন ধরেছি তখন আর সকালে ছাড়ব না। এই বলে মেহরাজ এশাকে নিয়েই বিছানায় পড়ে, আর এশা পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। এশা খোলা চুলে মুখ বুজে দেয়। এশা চিল্লিয়ে বলে, আমার কবরে যত বিচ্ছু তৈরি হবে সব দেখছি, শুধু তৈরি তোকে গালি দিয়ে ছাড় বলছি নমরুদ। মেহরাজ এশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আর বলে, আর একটা গালি মুখ থেকে তো বের করছ, এ দাঁত সারা শরীরে বসবে, অসভ্য মেয়ে কথাকার। এশার শরীর অবশ্যই আসতে থাকে মেহরাজের স্পর্শে। এশা চুপ করে যায়, আর মেহরাজ সে এশার গাড়ে মুখ বুঝেই ঘুমিয়ে তলিয়ে যেতে থাকে। রাত তখন প্রায় দ্বিপ্রহর সুই। রাস্তার পাশে এক চায়ের ট্যাং দোকানের সামনে বসে আছে ইহসান, হাসিবা, জয়নাল। হালকা হলুদ আলোয় জলমলে দোকানটা আশেপাশের অন্ধকারের তুলনায় বেশ উজ্জ্বল। আশেপাশে কয়েকজন মাঝরাতের অতিথি, কেউ চা খাচ্ছে, কেউ বা ধোঁয়া ছাড়ছে আকাশের দিকে। এহসান হাতের গরম চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে দিতে ভাবল, চায়ের স্বাদ যতই স্পেশাল হোক না কেন, টং দোকানের এ চায়ের মতো এমনি স্যার কিছুই হতে পারে না। তার মনে হয় আসল স্বাদটা চায়ের মধ্যে নয়, বরং এই আড্ডার মধ্যেই লুকিয়ে আছে। আর হাসিবা, জয়নাল, এরা দুইজন তো চাখর, ঘন্টার মধ্যে 2 কাপ চা না খেলে চলে না। বিশেষ করে জয়নাল তো এক খাঁটি সরেস। এহসান আর হাসিব যখন মাত্র প্রথম কাপ শেষ করেছে, তখন জয়নাল ইতিমধ্যে 2 কাপই সাবার করে ফেলছে। এহসান কাপটা টেবিলে নামিয়ে জয়নালের দিকে তাকিয়ে বলল,
বেশি চা খাইস না, না হলে আবার লিভার কিডনি পাইটটা যাবে। হাসিব হু হু করে হেসে উঠল। ভাইজান, তুমি পাটটার কথা বলতেছ? লিভার থাকলে তো পারবে। এতদিন এত চা খেতে খেতে সব লিভার কিডনি সব নষ্ট হয়ে গেছে। এহসান মুচকি হেসে হাসিবের দিকে তাকালো। তাহলেও বেঁচে আছে কিভাবে? জয়নাল তখন আরেক কাপ চা নিয়ে বসেছে। কাপটা হাতে নিয়ে বিরক্ত মুখে বলল, ভাইজান, তুমি ওর কথা শোনো না তো। ও একটা শালা ইবলিশ, সব সময় আমার পিছনে লেগে থাকে। এহসান চায়ের কাপে আরেকটা চুমুক দিল। ধোঁয়া উঠছে কাপ থেকে, সেই সাথে কথাগুলোও যেন ধোঁয়ার মতো হালকা হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। নির্বাচন শেষ হলেই তোদের দুইটারে বিয়ে করিয়ে দিব। এরপর আর তোদের একজনের পিছে আরেকজনকে লাগার সময় পাবি না, নিজের বউ নিয়েই ব্যস্ত থাকবে। হাসিব মুচকি হেসে চোখ ছোট করল। আর ভাইজান, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবো? এহসান হাসতে হাসতে বলল, আর শালা, আমি তো ভাবছি আল্লাহ যদি আমারে ছেলে দেয়, তোদের দুইজনের দুই মেয়ে নিজের ঘরে তুলব। তোরা তো আমার বেটাগো শ্বশুর হবি তখন। তারপর কইরা নি নাতি নাতনির খেলা। জয়নাল আর হাসিব মৃদু হেসে মাথা নাড়ায়। এহসান এই কথাটা প্রায় বলে। যদি আল্লাহ তাকে দুইটা ছেলে দেন, তাহলে হাসিবের এক মেয়ে আর জয়নালের এক মেয়ে নিজের ছেলের জন্য বউ করে নেবে। কথাটা বলার সময় ওর চোখে এক ধরনের স্বপ্নীল আলো খেলে যায়। একটা বড় পরিবার, সবাই একসাথে হাসি খুশি একটা জীবন। রাতের নীরবতা ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। চায়ের দোয়া মিলিয়ে যায় বাতাসে, কিন্তু আড্ডার উষ্ণতা থেকে যায় ঠিক আগের মতোই। অনেকক্ষণ তিন ভাই মিলে আড্ডা দিয়ে আবার বাড়ির পথে পা বাড়ায় এহসান। রাস্তা নিস্তব্ধ, শহরের ব্যস্ততা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আকাশের চাঁদের আলো ছড়িয়ে আছে, কিন্তু এহসানের মন অন্য কোথাও। অন্যদিকে মেহিনুর বেলকুনিতে বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। রাত 10:30 থেকে বসে আছে। এখন বাজে 12টা। এহসানের আসার কোনো খবর নেই, তাই উজু করে এসে কোরআন তেলাওয়াত শুরু করেছে। পবিত্র আয়াতের প্রতিটি শব্দ তার হৃদয়ের প্রশান্তি ছড়িয়ে দেয়, কিন্তু অপেক্ষার এক ধরনের উদ্বেগ যেন তাকে ছাড়াতে চায় না। হঠাৎ বাহিরে গাড়ির শব্দ কানে এলো। কোরআনের খাতা বন্ধ করে উঠে দাঁড়ায় মেহনুর। গেটের দিকে তাকিয়ে দেখে এহসান। তার হৃদস্পন্দন একটু বেড়ে যায়। দ্রুত পা চালিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। সদর দরজা খুলে দেয়। দরজায় কড়া নাড়ার আগে দরজা খুলে যায়, আর এহসান বুঝে যায় এটা তার আপন বেগমই। একটু মুচকি হেসে তাকায় মেহিনুরের দিকে। মেহিনুরও শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন অভিমান লুকানো সে চোখের তারায়। তার পরনে কালো নামাজের লম্বা হিজাব হাঁটুর নিচ অবধি ছড়িয়ে পড়েছে। এহসানের চোখ আটকে যায় এই নারীর কবুতরের বাচ্চার মতো নিষ্পাপ, অথচ কি রহস্যময় এক সৌন্দর্য। মেহনুর চোখ নামিয়ে নিচ কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। এহসান হাসি মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তারপর কিছু না বলে বাহিরে দাঁড়িয়ে থাকে। বুকে 2 হাত ভাঁজ করে ক্লান্ত শরীর, চোখে তৃষ্ণার্ত দৃষ্টি। সারাদিন এই মুখটা দেখেনি সে। এখন মনে হচ্ছে চিরকাল শুধু এই মুখখানার দিকে তাকিয়ে থাকতে। মেহনুর বিরক্ত চোখে তাকায়, ভিতরে আসবেন নাকি বাকিরা তো বাহিরে থাকবেন? এহসান হালকা হেসে গা এলিয়ে ভিতরে প্রবেশ করে। মেহনুর দরজা বন্ধ করতেই হঠাৎ এহসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেহনুর কিছুটা বিস্মিত হয়, কিন্তু আজ প্রথমবার নিজ ইচ্ছায় আলতো করে হাত রাখে এহসানের পিঠে। এহসান মেহনুরকে আরও শক্ত করে চেপে ধরে, গভীর গলায় পিসপিস করে, তোমার এই নরম শরীরটা যতক্ষণ আমার বুকে লেপ্টে থাকে, ততক্ষণই আমার দেহে প্রাণ থাকে। তারপর আস্তে করে মেহনুরকে আগলা করে তার মুখে হাত রাখে। মেহনুর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনার এসব করতে কি ক্লান্ত লাগে না? এহসান মৃদু হেসে বলে, তোমার ন্যায় তাকালে আমার সব ক্লান্তি প্রশান্তিতে পরিণত হয়। এরপর আর কিছু না বলে মেহনুরের ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। মেহনুরের ভিতরটা দুরু দুরু করছে। এটা তাদের ঘর নয়, যদি কেউ দেখে ফেলে। কিন্তু বাধা দেওয়ার কথা মনে আসলেও দেয় না, শুধু চোখ বন্ধ করে অনুভব করে এহসানের উষ্ণতা। কিছুক্ষণ পর এহসান ধীরে ধীরে তাকে ছেড়ে দেয়। মেহনুর লজ্জায় মুখ আরও লাল হয়ে যায়। এহসান প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এহসান হাসি মুখে মাথা নাড়ে। মেহনুরের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ঘরের দিকে চলে যায়। মেহনুর রান্নাঘরের দিকে এগিয়ে যায়, মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। রাতের ছাদে দুটি নীরব প্রতিচ্ছবি। রাত গভীর, আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এহসান আর মেহনুর ছাদে দাঁড়িয়ে আছে। মেহনুর এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছে, আর এহসান তাকিয়ে আছে মেহনুরের দিকে। তার কাছে ভয়ঙ্কর সুন্দর বলতে একটাই জিনিস, তার নারী। তার জন্য আকাশের সৌন্দর্যের কোনো মূল্য নেই। সে তার নারীকেই এসে বেশি সুন্দর ঘেরা মনে করে। কিছুক্ষণ চুপ থাকার পরে মেহনুর দৃঢ় কণ্ঠে বলে, কিছু প্রশ্নের উত্তর দিবেন?
এহসান গভীর গলায় জিজ্ঞেস করলো, কেমন প্রশ্ন? মেহনু দীর্ঘশ্বাস ফেলে। আপনাকে আপন করার কথা ভাবলে কিছু প্রশ্ন আমার সামনে এসে দাঁড়ায়। এহসান একটু অন্যমনস্ক হয়ে যায়। কি সেগুলো? মেহনুর আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এহসানের পানে তাকায়। আমার বাপ চাচাকে আপনি এত কেন ঘৃণা করেন? আমি জানি তারা ভুল করেছে, কিন্তু আসল সত্যটা কি? এহসান চোখ নামিয়ে নেয়, গভীর শ্বাস নেয়। থাক, প্রয়োজন নেই এসব জানার। শুনলে তুমি ঠিক থাকতে পারবে না। মেহনুর মলিন হাসে। সত্য কখনো চাপা থাকে না। আমি যেভাবেই হোক জানবই। তাই আপনার মুখ থেকেই শুনতে চাই। বলুন না দয়া করে। এহসান তিক্ত হেসে বলে, সত্যি শুনতে চাও? মেহনুর মাথা নাড়ে, হ্যাঁ শুনব। এহসান আরেকবার তিক্তভাবে হাসে। তারপর গভীর কণ্ঠে বলা শুরু করলো, তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আত্মা রাখলে। এটা গল্পের নবম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।